লক্ষণ নিয়ে আমরা একটু শুরু করি, ঠিক আছে? আইপিএস আছে স্যার। হ্যাঁ, কি আছে? আইবিএস। ও, আমার কাছে তো কেন্দ্রবাটি না, একটু জটিল প্রকৃতির রোগ। এমনি মনে করেন জ্বর জারি বা এই যে আহ মনে করেন যে একুইট কোন। হ্যাঁ, সাইফুর রহমান বলেন। আচ্ছা, আমি রোগী হই, আপনারা একটা কেস লেখেন কাগজ কলমে। সাইফুর রহমান আপাতত হাত তোলার দরকার নাই। স্যার আমি একটা কেস লিখে রাখছিলাম, ওইটা নিয়ে আলোচনা করব। 4-5টা লক্ষণ নিয়ে আমরা শুরু করি, হ্যাঁ? আচ্ছা, বলেন বলেন, আপনারটাই শুনি। 1 মিনিট স্যার, ওই কেসটা বের করে নিই। খুব সংক্ষেপে নিব, যেহেতু সময় কম। তো 4-5টা লক্ষণ নিয়ে আমরা শুরু করবো, ঠিক আছে? জি স্যার, এটা হলো বয়স 14 বছর। সবাই লেখেন, হ্যাঁ? নাম নাম আমরা দিয়ে দিলাম, যে নাম নাম তো মোটামুটি একটা নাম নাম দিয়ে আনাম, নাম আনাম, বয়স 14। হ্যাঁ, তার প্রেজেন্ট ইলনেসটা হচ্ছে 2 বছর আগে, দাদা 2022 সাল থেকে তার এই একটা সমস্যা দেখা দেয়। সেটা হয়েছিল তার ওই যে পরীক্ষার সময়, মানে পজিশনটা হলো পরীক্ষার সময় অসুস্থ হয়েছিল, ভালো করে প্রিপারেশন নিতে পারে না, খুব টেনশন করতো ওই সময়। তো এটা যে ক্লাস 5-এ যখন তাদের ওই যে এই বোর্ড পরীক্ষা হয় ওই সময়, এরপর থেকে তার হলো যে মাথায় ঝাঁকি দেয়, মাথায় চক্কর দেয়, মাথা ঘুরায়, মাথা ঝিমঝিম করে। যখন এই অবস্থাটা হয় তখন চারপাশের জিনিসগুলো নড়ে, মনে হয় যে না যে জিনিসগুলো বাম সাইডে পড়ে যাচ্ছে। কোনো কিছু যদি তাকায় তাহলে মনে হয় যে তার জিনিসগুলো বাম দিকে পড়ে যাচ্ছে। এটার নির্দিষ্ট কোনো সময় নাই, যে কোনো সময় হতে পারে। সবচেয়ে বেশি হয় যখন শোয়া থেকে উঠে, মানে সকালে ঘুম থেকে জাগার পরে বা বসা থেকে উঠার পরে তার মাথা ঘুরায়, আর ভীষণটা তার ব্ল্যাক হয় ওই সময়টা। সকালে ঘুম থেকে উঠলো, প্রথম যখন বিছানা থেকে নেমে চোখটা মেললো, অমনি ইচ্ছা তার মানে ডার্কনেস আসা যায়, মানে একদম অন্ধকার দেখায় সবকিছু। তখন তার ওই চোখ খোলা রাখতে পারে না, চোখ খুললে মাথার মধ্যে আরো বেশি রকমের বাড়ি খায়, আর তখন আলো একেবারে সহ্য হয় না। আর চোখ খোলা রাখলে কমলা রঙকেও কালো দেখা যায়। তখন বডিতে তার সে কোনো এনার্জি পায় না, তো শুয়ে পড়তে বাধ্য হয়। মানে উঠে দাঁড়াইলো বা বসলো তখন আবার সে বিছানায় শুয়ে পড়লো, অন্তত 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিট শুয়ে থাকতে হয়। শুয়ে থাকলে পরে এই ওটা একটু কমে যায়। আর যখন মাথাটা তার ঝিমঝিম করে, তখন ওটাকে যদি ইগনোর করে যদি 1 গ্লাস পানিও সে ঢেলে খায়, মানে মাথা যখন তার ঝিমঝিম করছে তখন যদি সে মানে সামান্য একটু শারীরিক পরিশ্রম করে, জাস্ট 1 গ্লাস পানি ঢাললো, তাতেও তার প্রচন্ড এই শরীরে তো মানে মনে হয় যে অনেক বেশি পরিশ্রম করে ফেলছে, খুবই ক্লান্ত বোধ হয় তার তখন। এবং তখন একটু সময় বসে অথবা শুয়ে থাকতে হয়। উইকনেস তখন কাজ করে যখন মাথা ঘুরায়, মাথা ঘুরানোর সময় তার শারীরিক দুর্বলতাটা খুব বেশি অনুভূত হয়। আর রিসেন্ট গত সপ্তাহে তার জ্বর হয়েছিল, তারপর থেকে বেশিক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকতে পারে না। সিঁড়ি দিয়ে নামতে গেলে পা কাঁপে, উঠতে গেলে কাহিল লাগে, দুর্বল লাগে। কোনো কাজ করতে বা কারোর সাথে কথা বলতে একদমই ইচ্ছে করে না। একা একা থাকতে ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ আবার একা থাকতে তার ভালো লাগে না, তখন আবার ওই যে বন্ধুদের সঙ্গ চায়। তারপরে ওই যে বিকেল বেলা ঘর থেকে বের হয়, ওই যে বান্ধবীদের সাথে একটু আড্ডা দিয়ে আসে। কথা বললে বা কাজ করলে তার শ্বাসকষ্ট লাগে, মানে নিঃশ্বাসটা টানতে তার একটু কষ্ট বোধ হয়।
আর মাঝে মাঝে চোখ থেকে অটো পানি পড়ে, এমনিতেই চোখ থেকে পানি পড়তে থাকে। আর মাথা কথা ব্যথা বলতে হলে, গেলে কথা কথা বলতে গেলে কি হয়েছে? শ্বাসকষ্ট হয়? কথা বললে বা কোনো কাজ করলে তার একটু শ্বাসকষ্ট লাগে, মানে নিঃশ্বাসটা টানতে তার একটু কষ্ট বোধ হয়। হুম। আর মাথা ব্যথা যখন হয় তার খুব বাজে ধরনের মাথা ব্যথা হয়, মনে হয় যেন মাথা ওগুলো শুকিয়ে গেছে ভিতরে, মানে ডিহাইড্রেশন হলে যেরকম হয়। পরে চোখও শুকাইয়া যায় মাথা ব্যথা চলাকালীন হয়। আর হাঁটার সময় মাঝে মধ্যে মনে হয় হাঁটুর ভিতরে কিছু একটা নড়ে ওঠে। এরপর আসলে তার খুব পিপাসাটা হচ্ছে, গত 1.5 মাস যাবৎ খাবারে কোনো রুচি নেই, ইদানিং একটু আছে, কিন্তু খুব বেশি ক্ষুধা না লাগলে খাবার খেতে মনই চায় না। জোরাজোরি করলে ক্ষুধা থাকলেও খেতে ইচ্ছা করে না, মানে তারা যদি একটু ওর মায়ের জোর করে যে খাও, তখন ও একেবারে তার রাগ উঠে যায়, খাবো না কইলে মানে ফেলে চলে যায়, খায় না। তারপরে পর্যায়ক্রমে তার পিপাসা এবং পিপাসাহীনতা, যখন পিপাসা লাগে অনেকটা খায়, আর না লাগলে একেবারেই পানি খায় না, বইটাও পানি খাওয়াইতে পারি না। আর যখন পিপাসা লাগে তখন ইজিলি 2 গ্লাস একসাথে খায়, 1-2 গ্লাস এরকম খায়। আর খুব বেশি যখন ক্ষুধা লাগে, কিছু না খেলে তার খুব অস্বস্তি বোধ হয়। ক্ষুধা না লাগলে তার সারাদিন কিছু না খাইলেও তার কোনো সমস্যা হয় না। আর মুখে রুচি যখন থাকে না তখন খাবার অনেক বেশি তিতা লাগে, যাই মুখে দেয় তার তিতা লাগে। খাবারের পছন্দ অপছন্দ হলো তার ঝাল এবং মশলাযুক্ত খাবার খুব বেশি পছন্দ, গোস্তটা খুব বেশি পছন্দ। আর যে কোনো ধরনের রিচ ফুড, ওই পোলাও, বিরিয়ানি, এগুলা দিলে একেবারে প্রতিবেলায় খাইতে পারে। জাঙ্ক ফুড গুলা, তারপর ফাস্ট ফুড গুলা, ওই যে পিৎজা, বার্গার, এই কি বলে, এই যে চটপটি, ওই ফুচকা, এসব জাতীয় খাবার খুব বেশি পছন্দ। ডিম ততটা তার ভালো লাগে না, ডিম দিয়ে চায় না। আর দুধ হলো তার সবচাইতে বেশি অপছন্দ, দুধ খেতেই চায় না, দুধ দেখলেই তার মানে বিরক্তি লাগে, মুখটা কুচকায় ফেলে। চর্বি, মাখন, ঘি এগুলা তার অপছন্দ। মাছও তেমন পছন্দ না, কিন্তু যখন একেবারে কোনো কিছু নাই, মাছ ছাড়া খাবার, তখন বাধ্য হয়ে একটু মাছ খায়। আর ওই যে যেটা আগে বললাম, বাসার খাবার খেতে তার ভালো লাগে না, বাইরের বা হোটেলের খাবার, ফাস্ট ফুড খুব বেশি পছন্দ। নান, গ্রিল, বার্গার, পিৎজা, পাস্তা, কোল্ড কফি, মিন্ট লেমন, ওই যে স্প্রাইট, কোক, এগুলো তার খুব পছন্দ। আর ফলের ক্ষেত্রে হলো নিজ থেকে ইচ্ছা হলে মিষ্টি আঙ্গুর, তরমুজ, কমলা, আম, জাম, লিচু, মালটা ইত্যাদি খায় যখন তার মন চাবে, অন্য সময় তারা জাম দিয়ে ফেলাইলে সে খাবে না। দুধ, করলা, তাল, বাঙ্গি, বেল এগুলো তার খুবই অপছন্দ। আর নিজের পছন্দের না হলে কোনো খাবারই তার খেতে ইচ্ছে করে না। আর হলো তার মলমূত্র, মলমূত্র কি খাচ্ছে, কতটুকু খাচ্ছে তার উপর নির্ভর করে পায়খানাটা। যদি খাবারগুলা পরিমাণ মতো ঠিক মতো খেয়ে যায়, তাহলে তার পায়খানা ঠিকভাবে হয়, না হলে আবার গন্ডগোল দেখা দেয়। হয়তো রুচি নেই, খাবার কম খাইছে, তখন দেখা যায় যে তার কোষ্ঠকাঠিন্য দেখা দিল, পায়খানাতে একটু গন্ধ হয়, এরকম হয়। অন্যথায় স্বাভাবিক থাকে, গন্ধ তেমন একটা নাই। আর পানি কম যখন পান করে তখন তার প্রস্রাবের রংটা একটু কমলা রঙের, অন্য সময় হয় না। আর ঋতুস্রাবটা তার আগে ইরিগুলার ছিল, এখন স্বাভাবিক। উল্লেখযোগ্য তেমন কিছু সে বলতে পারে নাই, মানে স্বাভাবিকই আছে। আর ঘামটা হচ্ছে তার, কোনো কাজ না করলেও ঘামে, হালকা ঘাম, মাথা ও পিঠ একটু বেশি ঘামে, মাথা কপাল আঠা আঠা হয়ে যায় যখন ঘামে, মাথা এবং কপালটা তার আঠা আঠা হয়ে যায়, তবে সব সময় নয়, মাঝে মধ্যে। আর ঘুম, ইদানিং ঘুম খুব মানে ভালো হচ্ছে না,
সামান্য শব্দ তথা লাইটের সুইচ অন অফ করলে তার ঘুম ভেঙে যায়। আর স্বপ্ন হচ্ছে তেমন কোনো স্বপ্ন দেখে না, দেখলেও তার মনে থাকে না। আর মাইন্ডের ক্ষেত্রে হলো ইদানিং তার রাগ খুব বেড়ে গেছে, সবকিছুতে বিরক্তি লাগে। এমনিতে খুব আগে খুব শান্তশিষ্ট ছিল, কিন্তু ইদানিং খুব বেশি ইরিটেট। কিছু বললে একবার ছ্যাপ করে ওঠে, কথার সাথে সাথে একদম মানে রিপিট অ্যাকশন দেখায়, একদম রুমে ঢুকে দরজা লাগাই দিবে রাগের ছুটে, যেটা আগে কখনো করতো না। আর স্কুলে গেলে বান্ধবীরা যদি কোনো দুর্বল পয়েন্ট একটু তামাশা করে, বা বাড়িতে তার মা বা বড় বোন কোনো কাজের ফরমাইশ দেয়, তার সাথে অন্য কারো তুলনা করে, তখন চরম বিরক্ত হয়। মানে তারা যদি বলা হয় যে তোমার ওই বান্ধবী এরকম লেখাপড়া করে, ও রেগুলার স্কুলে যায়, বা এরকম একটা কিছু কম্পেয়ার করে, ও একটু গুছিয়ে চলে, তুমি ঠিকভাবে চলো না, চরম আকারে বিরক্তি প্রকাশ করে সে। আর কাতরতা হচ্ছে গরম কাতর, গরম সহ্য করতে পারে না। ঠান্ডায় সে খুব মানে আরাম বোধ করে, শীতকালে ভালোই যায়। ভয়, ভয়টা তার তেমন কোনো ভয় নাই, শুধু আকাশে বিদ্যুৎ চমকানোর সময় যদি জানালার পাশে থাকে আর ওই যে বিজলিটার আলোটা তার গায়ে লাগে, তখন খুব ভয় পায়। এমনিতে ভয় নাই, ঘরের ভিতরে আছে তখন ভয় লাগে না, কিন্তু যদি জানালার সামনে থাকলো, ওই আলোটা এসে তার শরীরে স্পর্শ করলো, দেখা গেলো যে আলোর ঝলকানি, তখন ভয় পায়। আর একটা মেজর একটা ইন্ডিকেশন পেলাম, সেটা হলো ওই যে ও যখন একেবারে শিশু, ধরেন এই 3 বছর বা তার প্লাস কিছু বয়স হয়েছে, তখন ওই যে মোবাইলে ভিডিওতে ওই যে জাহান্নামের কিছু আযাবের চিত্র আছে, ফেরেশতারা এই যে চাবুক দিয়ে পিটাইতেছে, করাত দিয়ে কাটতেছে, এরকম কিছু ভিডিও তখন এই আজ থেকে প্রায় 7-8 বছর আগে ওই মোবাইলে খুব অ্যাভেলেবেল ছিল। ওই বিভিন্ন ধর্মীয় যারা ছিল তারা এগুলো ছাড়ছে। যে আমাদের এই পরিবারটা যেহেতু একটু ওই ধার্মিক ফ্যামিলি, এই কারণে ওর মা বা ওর দিদা এগুলা দেখতো, ওই সময় সে ওই ভিডিওতে এই জিনিসটা, ক্লিপের এই আজাব গুলো দেখছে। এটা দেখে মারাত্মক ধরনের সে ভয় পাইছে, ওই ছোট সময় একেবারে 3-4 বছর বয়স হবে, এর বেশি নেই। মারাত্মক ধরনের ভয় পাইছে, একেবারে চিৎকার করে উঠছে, এবং প্রচন্ড জ্বর এসে গেছিল ওই দিন তার, 103 পর্যন্ত জ্বর উঠছিল, বা আরো বেশি হইতে পারে, আমি তখন ছিলাম না হয়তো। 103 পর্যন্ত তার মনে আছে, 103 পর্যন্ত জ্বর এসে, তারপর থেকে মনে হঠাৎ মৃত্যুর ভয় জাগরিত হয়। মৃত্যু ভয়টা ওই সময় থেকে তার মনে মাঝে মধ্যে মানে খুব মৃত্যুর ভয় জাগে। আর হলো একেবারে ফার্স্ট গ্রেডের একটা লক্ষণ, যেটা আমি মানে চিন্তাও করি না ওর মধ্যে এটা থাকবে, খুবই শান্তশিষ্ট মেয়ে ছিল। যদি কেউ তারে কোনো আঘাত দেয় বা মনে কষ্ট দেয়, মানে আঘাত বলতে শারীরিক ভাবে হয়তো একটু থাপ্পড় দিল বা এই ইয়ে করলো, সেটা বন্ধুরা হোক বা তার মাই হোক, যদি তার বডিতে কেউ আঘাত করে বা তার মনে কষ্ট দিয়ে কথা বলে, তা সে ভুলে না, ক্ষমা করতে পারে না। এটা সে একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে বলছে, এই জন্য আমি এটাতে খুব বেশি হাইলাইট করছি। তার যদি ক্ষমতার মধ্যে থাকে যেখানে প্রতিবাদ করার, সেখানে সে অবশ্যই প্রতিবাদ করবে বা প্রতিশোধ নিবে। কারণ ফ্ল্যাটে তো এখানে অনেকগুলো ফ্ল্যাট, প্রায় 100টা ফ্যামিলি আছে। কেন একজন মুরব্বী হয়তো ওই যে বাচ্চাকে দুষ্টামি করার সময় কিছু বলছে, তখন দেখা যাচ্ছে সে এখানে তার কি বলে কোনো রিয়াকশন দেখানোর সমীচীন হবে না, তখন সে এটা হয়তো চুপচাপ থাকে। কিন্তু যদি তার সুযোগ পায়, তাহলে সে অবশ্যই মুখে মুখে মানে প্রতি উত্তর দিবে। আর যদি বন্ধু বান্ধবের মধ্যে হয়, তাহলে ধুম করে একটা লাগাই দিবে, না হয় পরে সুযোগ মতো বদলা নেবে। আমি খুব কৌশলে জিজ্ঞাসা করছিলাম যে পরে যদি সুযোগ পাস তাহলে কি করবি, তাহলে একেবারে দিন ফাঁকে, সুযোগ মতো বদলা নিবে। বড়রা যদি কেউ কিছু করে বা বলে, কোনো বাঁচ বিচার না করেই সে কথা শোনাই দিবে। বয়স মাত্র 14 বছর। তারপর হলো তার ইচ্ছা, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তার নিজের বাড়ি থাকবে, তার ফ্ল্যাট থাকবে, নিজে ইনকাম করবে, আহ নিজের টাকায় গাড়ি কিনবে, অন্যের উপর নির্ভরশীল সে থাকবে না, নিজের অর্জিত অর্থে সে সারা দুনিয়া ঘুরে বেড়াবে, যাতে করে অন্য কারো কথা শুনতে না হয়।
এই জিনিসটা খুব ইয়ে করা, এটুকু একেবারে সে স্বতঃস্ফূর্ত ভাবে বলে গেছে যাতে করে অন্য কারো কথা শুনতে না হয়। আর তার শখ হলো কি সে কুকুর পুষবে, কুকুর পুষতে তার ইচ্ছা। অভ্যাস হলো তার দাঁতে নখ কাটার অভ্যাস আছে, আর মিথ্যা কথা বলে, যেখানে প্রয়োজন নাই সেখানেও সে মিথ্যা কথা বলে। এটা মানে খুবই আনএক্সপেক্টেড, ওর কাছ থেকে এটা আশা করা যায় না এরকম। এই হচ্ছে তার বর্তমানে। আর হইলো অতীতের কথা এখন লেখা হয় নাই। আর 6 মাস বয়সে সে পোলিওর টিকা নিয়েছিল। আর এই যে 12 বছর বয়সে যে করোনার 2 ডোজ স্কুল থেকে বাধ্যতামূলক দেওয়া হয়েছে, এছাড়া আমি আর কোনো টিকা দেই নাই। এই পোলিও টিকাটাও ওর মায় ওরে আমার না জানায় গোপনেই দেওয়াইছে বোধহয়। আর ওইটা তো স্কুল থেকে বাধ্যতামূলক ভাবে দিয়েছে করোনার টিকাটা, ওইখানে কিছু করার ছিল না। এটুকু স্যার মোটামুটি আমি তার এই বর্তমান কেস স্টাডিটা নিয়েছিলাম। আচ্ছা, ওকে। ওখানে অনেক সুন্দর করে কেস হিস্ট্রি করতে পারছেন, ভালো ভালো লাগলো শুনে। এখন বিষয়টা হলো যে আমরা এতগুলো রুব্রিক নিয়ে আসলে কাজ করব না। এখন আপনাদের যদি জিজ্ঞাসা করি রুব্রিক সিলেকশনের ক্ষেত্রে আমরা আসলে মানে কোন পদ্ধতিটা কি হবে, কেউ একজন বলতে পারবেন যে এটা আমরা আসলে কিভাবে চিন্তা করব? স্যার আমি বলি স্যার, মানে আমি হ্যাঁ, যতটুকু, প্রথম কথা হলো তার কমপ্লেনটা কি, মানে ডাক্তারের কাছে আসছে কি কোন কমপ্লেন নিয়ে, এটা একটু বলবেন? হ্যাঁ, সেটা হচ্ছে তার ওই যে এই মাথার চক্কর দেওয়া, মাথা ঘোরা, তারপরে হচ্ছে মাথা একটু ঝাঁকি দেয় মাঝে মধ্যে, মাথাটা ঝিমঝিম করে, তখন চারপাশের জিনিসগুলো নড়ে, মনে হয় যেন জিনিসগুলো বাম সাইডে পড়ে যাচ্ছে। সামনে কোনো জিনিসের দিকে যদি তাকায় মনে হয় যেগুলো বাম দিকে ঝরে ঝরে না পড়ে পরে, যাচ্ছে। হ্যাঁ। আর এটা কতদিন ধরে, এইটা কবে তার থেকে? হলো 2 বছর আগে থেকে শুরু, ক্লাস 5 থেকে তার এই জিনিসটা শুরু হয়েছে। যে সে বলছে আমি আসলে অতটা গুরুত্ব দেই নাই বা ওভাবে শোনা হয় নাই, কিন্তু এই ওই দিন খুব হ্যাঁ, খুব নিজে খুব রেগে গেছে। রেগে আমাদের 2 বছর ধরে আমি তোমাদেরকে বলছি তোমরা আমার এটা গুরুত্বই দিচ্ছ না। তখন আমার একটু টার্ন আপ নড়ছে যে আরে বাবা এটা আসলে সিরিয়াস হয়ে গেছে, তো কেস নেওয়া দরকার। তো ওই দিনই ওরে মানে এই কেসটা নিলাম আর কি। এখন 2 বছর আগে, মানে এটা হওয়ার আগে কোনো কজেশন আছে? হ্যাঁ, কজেশন হলো তার ওই যে প্রাইমারির যে ওই যে বোর্ড পরীক্ষা, ওই হ্যাঁ, সময় হচ্ছে অসুস্থ হয়ে পড়ছিল পরীক্ষার আগে। তো প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারে নাই, ওই জন্য তার পরীক্ষার আগে প্রচন্ড টেনশন শুরু হয়েছিল। এমনিতে খুবই গুছানো, কিন্তু তখন ওই টেনশন শুরু করে তার এই যে এইগুলা এই সিমটম গুলো দেখা দিচ্ছে। আচ্ছা আর এখন ওই যে মূল সমস্যা হলো তার এই যে মাথার ব্যাপারটা যেটা বললাম, তার সাথে হলো শোয়া থেকে উঠলে বা বসা থেকে দাঁড়াইলে হঠাৎ করে তার ব্ল্যাক ভিশন হয়, মানে চোখে একেবারে কিচ্ছু দেখে না, অন্ধকার। ওই কমলা রংটাও তার কাছে কালো দেখা যায়। এটা হলো তার মেইন প্রবলেম, আলো সহ্য হয় না, চোখ খোলা রাখতে পারে না। আচ্ছা মানে আচ্ছা, তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো, এটা শুরু হয়েছে হলো 2 বছর আগে, আর শুরু হওয়ার আগে তার ডিপ্রেশন বা যেটাই বলেন হ্যাঁ, 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 থেকে জি এটা জি শুরু জি হয়েছে, তাই তো? জি জি আরেকটা জি। হলো, যখন এই যে মাথা ঘোরে বা মাথা এরকম ইয়ে হয়, তখন কি প্রেশারটা মাপা হয়েছে যে কত থাকে? না, ওইটা প্রেশার মাপি নাই, কারণ আমি আচ্ছা আমার কাছে রিসেন্টলি ওইটা সে 3 দিন হলো এটা করছে আর কি, ডিসক্লোজটা করছে। আচ্ছা, ঠিক আছে স্যার, এতটুকু জিজ্ঞেস করার ছিল। আর এখন তাহলে এর উপরে ইয়েগুলো করতে হবে স্যার, যদি আচ্ছা, কজেশন থেকে। জি এখন বলেন তো আসলে এখানে আমরা অনেকগুলো মানে উনি তো প্রায় 30-40টার মতো তথ্য দিয়েছে। এখন এটাকে আমরা এন্ট্রি পয়েন্ট হিসেবে আহ কোন 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 রুব্রিক বা কোন কোন লক্ষণগুলোকে আমরা বিবেচনা করব, এটা নিয়ে কি বলতে চান? স্যার, অত তো মানে লেখা যায়নি এত তাড়াতাড়ি। তো যেটা হলো, যদি এটা কজেশনটা থাকে, অ্যাংজাইটিটা আমি শিওর হয় যে পরীক্ষার আগে স্ট্রেসফুল, ওখানে একটা রুব্রিক নেওয়া যেতে পারে স্যার, যে যে কারণের উপর ভিত্তি করে এটা হয়েছে। কি আর নেবেন সেটা, কি নেবেন সেটা? সেটা সেটা একটু জিজ্ঞেস করতে হবে, মানে তখন থেকে সে কি ভয় পাইছে নাকি, মানে
হ্যাঁ, পরীক্ষা ভিত্তিক কাজ করছিল, তার রেজাল্ট কেমন হবে, ভালোভাবে পরীক্ষা দিতে পারবে কিনা, এইটা নিয়েই মূলত তার টেনশনটা ছিল। আচ্ছা আচ্ছা, আমি এখন আপনাদের বলি, তার মাথা ব্যথা বা চোখ ব্যথা বা তার শারীরিক অবস্থা কি হয়েছে এটা নিয়ে আমরা আসলে কোনো কাজই করবো না। এটা কাজ করব পরে, ঠিক আছে? প্রথমে আমরা দেখবো যে কোন লক্ষণগুলো ব্যক্তিকে পুরোপুরি ফিজিক্যালি এবং মেন্টালি রিপ্রেজেন্ট করছে, সেই লক্ষণগুলোকে আগে সিলেক্ট করি এবং এর মধ্যে দেখবো যে কোনগুলো সুস্পষ্টভাবে রোগীর কাছে পাওয়া গেছে কোনো অস্পষ্টতা ছাড়াই। এরকম লক্ষণগুলো আপনারা যা লিখছেন, কেউ বলেন তো যে এটা তার মানসিক অবস্থাতে তাকে রিপ্রেজেন্ট করে, এটা তার পূর্ণাঙ্গ শারীরিক অবস্থাকে রিপ্রেজেন্ট করে। এইগুলো নেওয়ার পরে তারপরে দেখবো যে তার প্রেজেন্ট যে সমস্যাটা আসছে, পরে ওইটাতে আমরা ম্যাচ করব, ঠিক আছে? এই মাথা ঘোরার এই বিষয়টা যেভাবে বলছে এটা এভাবে থাক, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আগে ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেলে কোনগুলো লক্ষণগুলো সুস্পষ্ট আছে সেটা আমরা খুঁজে বের করি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু স্যার ফিজিক্যাল বা মেন্টাল জেনারেল যেটা যেটা এটা যদি 2 বছরের আগেরটা তো এখন ধরবো না প্রেজেন্টটা আমরা। ধরবো, প্রেজেন্ট হ্যাঁ, ধরবো, প্রেজেন্টটাই ধরবো, হ্যাঁ, সেটাই প্রেজেন্টটা বলছি। ধরবো। হ্যাঁ, কারণ সেটাই। যেহেতু রুগী এখন আমাদের সামনে আসছে, ও এখানে একটা জি। কথা জেনে নিতে হবে যে রুগী কি কোনো হোমিওপ্যাথি চিকিৎসা করছে কিনা, সেটা জেনে নেওয়া খুব জরুরি। কারণ ওই ওষুধ মনে করেন যে একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়েছে, এই ওষুধের না প্রভাবের স্যার, কারণে কিন্তু এরকম কিছু হয় নাই। ও এখানে স্যার অতীত ইতিহাসটা একটু বলতে হয় ছোট্ট করে। সেটা হলো ওই ছোটবেলায় ওর বিছানা থেকে অসংখ্যবার পরে মাথায় ব্যথা পাইছে, অসংখ্যবার। একবার তো এরকম হয়েছে, মাথায় ব্যথা ও, পেয়ে সে বমিও করছিল। তো তখন ওই মাথায় আঘাত আমি, হয়েছে। হ্যাঁ, মাথায় অনেকবারই আঘাত পাইছে, অনেকবার অনেক জায়গায় বড় বড় হয়ে ফুলে গেছে, এরকম ব্যথা পাইছিল। তখন ওই আর্নিকা দিছিলাম, আর্নিকা দেওয়ার পরে ঠিক হয়ে গেছিল। অ্যাকুট হিসাবে আর্নিকা দেওয়া হয়েছিল। এরপরে একটু যখন বড় হইলো, তখন ওই ওর ইমিডিয়েট 6 মাসের ছোট আরেকটা চাচাতো ভাই আছে, এই দুইটারই কন্টিনিউ জ্বর হইতো। মানে একজনের যদি সকালে হইতো তো আরেকজনের আচ্ছা দেখা আচ্ছা যায় আচ্ছা, বিকালে একটু হয়ে গেছে। চাপাই দিই আপনাকে, কারণ হলো আমাদের সময় আসলে কম তো। জি, আপনি একটা কাজ করবেন, এই কেসটাকে আপনি হাতে লিখে বা টাইপ করে জি। গ্রুপে শেয়ার করে দিবেন, ঠিক আছে? পুরো লক্ষ্যটাকে আপনি নামটা বাদ দিয়ে দিন, নামটা জানানোর আচ্ছা, দরকার নেই। ঠিক আছে। জি, নাম বাদে আর অন্যান্য তথ্য দিয়ে আপনি পুরো কেসটা শেয়ার করে দিবেন। ভালো করে শুনেন আপনাদের কাজটা কি। এরপরে এরপরে আপনাদের আমি বলি আজকে যেভাবে আমরা চিন্তা করব, কারণ আসলে আপনাদের 1 ঘন্টা ক্লাসের সময় জয়েন করতে দেরি করেন, আসলে সময়টা কমে যায়। এরপরে আমরা দেখব যে রোগীর মধ্যে কোন লক্ষণগুলো কেস টেকিং এ সুস্পষ্টভাবে রোগী থেকে পাওয়া গেছে, সেই লক্ষণগুলোকে আমরা চিহ্নিত করব। যে এই মানে কেস টেকিং এর মধ্যে বোঝা যাচ্ছে যে এইটা রোগী একেবারে সুস্পষ্টভাবে বলতেছে। একদম ওই যে যে একটু আগে বললেন যে একদম পরিষ্কারভাবে সে জানিয়েছে যে কেউ আঘাত করলে পরে ভোলে না, হ্যাঁ, প্রতিশোধ পরায়ণ। এই যে সুস্পষ্টভাবে বলছে। তাহলে এই যে মানে লক্ষণটা রোগীর কাছ থেকে পাওয়া গেছে, এইটার রুব্রিকটা কি হবে? সেই রুব্রিকটা কেন্ট্রে পাটরি কত পৃষ্ঠায় আ মানে কোন কলামে আছে এবং রুব্রিকটা কি? এটা লিখে রাখবেন ডান পাশে। ঠিক আছে? তো আমরা দেখব যে এইভাবে আপনার মনে করেন যে ফিজিক্যাল এবং মেন্টাল জেনারেল থেকে আমরা গুরুত্বপূর্ণ আ রুব্রিক গুলো আমরা ডান পাশে লিখব। পেজ নম্বর সহ। এরপরে আমরা কম্পিউটারে এটা এন্ট্রি করব। এন্ট্রি করে দেখব যে আসলে ওষুধটা কি আসে। জাস্ট আমি প্রসেসটা বলে দিই। আচ্ছা, আমরা যেকোনো একটা মানে রুব্রিক এখান থেকে চিন্তা করি, সহজ করে দিই। ঠিক আছে? যেমন ধরেন আ আমরা এটাকে যদি এন্ট্রি পয়েন্ট হিসেবে খুব গুরুত্বপূর্ণ মনে করি, কোনটাকে আমরা চিন্তা করব বলেন তো? এই যে পর্যন্ত আলোচনা এর মধ্যে মেন্টাল এটা থেকে এটা নিতে পারি স্যার, বলেন। রিভেঞ্জফুল নিতে পারি স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রিভেঞ্জফুল এটা নেওয়া যায় যদি সেরকম ইয়ে থাকে যে কখনো ভোলে না। আচ্ছা, রিভেঞ্জফুল ঠিক আছে। তো এটা নিব কেন? যুক্তিটা কি বলেন? তো এটা ব্যাখ্যাটা নেব কি? কারণ এটা তো স্বাভাবিক না, মানে মানে একটু একটু অস্বাভাবিক আর কি, যে কখনো ভোলে না। আচ্ছা, মানে আচ্ছা, 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 আপনাকে শামসুদ্দোহা আপনি খুব ভালো মেধাবী মানুষ, ভালো বুঝতেছেন। আমরা কিন্তু এই জায়গাটায় যে জিনিসটা চিন্তা করব, অন্যদের উদ্দেশ্যে বলছি যে এটা স্বাভাবিক না, অস্বাভাবিক। আমরা মানে আ হোমিওপ্যাথিতে আমরা তাই কথা বলছি যে আ স্বাভাবিকের চাইতে খারাপ, তাই না? স্বাভাবিকের চাইতে খারাপ কিছুকে আমরা সেটা রোগ হিসেবে চিন্তা করি। তো এখানে
এটাকে অস্বাভাবিক বলছেন, ঠিক আছে, কিন্তু হোমিওপ্যাথির ভাষায় আমরা কিন্তু আরেকটু অন্য গ্রামারে চিন্তা করতে পারি। সেটা হলো যে আমরা জানি যে আমাদের মানসিক লেভেলে প্রধান ৩টা স্তর আছে। বলেন তো সে ৩টে স্তর কি কি? মেন্টাল, ইমোশনাল আর ফিজিক্যাল। না, মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল না স্যার, প্যালেনে আসলে উইল, মেমোরি আর আচ্ছা, মানসিক level এ। হ্যাঁ, হ্যাঁ, ওই ৩টে লেভেল আপনি যেটা বলছেন শামসুদ্দাহ, ৩টে প্লেনে কাজ করে। কিন্তু জি, কেন্টের যে মানে ইয়াটা মানে সেটা সেখানে ৩টা ক্যাটাগরিতে যে মানিক, ডাক্তার মানিক যেটা বলছেন যে উইল, আন্ডারস্ট্যান্ডিং আর আছে মেমোরি না। আর আপনি যেটা বলছেন ওই ৩টা লেভেলে আসলে মানে কাজটা দেখায় জি, বা জি। ৩টা প্লেনে আসলে আমাদের মানে সিমটমটা তৈরি হয়। আচ্ছা, আর আমরা এখন দেখবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে তার উইলে কি কি ডিস্ট্রাকশন তৈরি হয়েছে বা উইলে কি অস্বাভাবিকতা তৈরি হয়েছে। উইলের যে অস্বাভাবিকতা তৈরি হয়েছে সেটাকে আপনি বলছেন কি বলেন, সবার উদ্দেশ্যে আরেকবার বলেন শামসুদ্দোহা। উনি বলছেন Revengeful। রিভেঞ্জফুল, প্রতিশোধ হ্যাঁ, পরায়ণ। আচ্ছা, রিভেঞ্জফুল। তাহলে আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করতে পারি, কারণ এটা তার মানে উইল যে জায়গাটা, উইলটা খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি হচ্ছে উইল। ঠিক আছে, আচ্ছা, এটা নিলাম। তাহলে আমরা এটা রিভেঞ্জফুল, এটা এটা মাথায় রাখি। আচ্ছা, আপনারা একটু লিখে রাখেন। রিভেঞ্জফুল লিখলাম। আচ্ছা, এবার হলো আমাদের উইলে আর কোনো লক্ষণ আছে? জি স্যার, আরেকটা আছে জি হলো স্যার, খুব বেশি ইরিটেট। ইরিটেশন। এবং এইটাও খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা আগে ছিল না, এখন হয়েছে ওনার ভাষ্য মতে, বা এখন কতদিন আগে হয়েছে জানি না, কিন্তু হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ইরিটেট। এটা রিসেন্ট, এটা নেওয়ার মতোই, কারণ এটা আগে ছিল না। আগে খুব শান্তশিষ্ট ছিল, কিন্তু ইদানিং আচ্ছা, প্রচন্ড ইরিটেট। তাহলে irritate। এটা আমরা নিলাম, তাই তো? ইরিটেট, প্রচন্ড ভাবে সে মানে বিরক্ত। আচ্ছা, উইল, আন্ডারস্ট্যান্ডিং এর কোনো ঝামেলা আচ্ছা, আছে? এখানে স্যার একটা কথা, ইরিটেশন কি সব সময় নাকি যখন সে একটু মানে সমস্যার সম্মুখীন হয় বা বেশি অসুস্থ হয় তখন, নাকি না, সারাক্ষণই? এখন এখন একেবারে 24 ঘন্টার মধ্যে ইরিটেট আচ্ছা, করতেছে। শামসুদ্দোহা, জি, এইটা এটা আপনাকে একটু সহজ করে দিই। আপনি যে জায়গাটা চিন্তা করছেন ঠিক আছে, কম্পিউটার রেপার্টরিতে না একেবারে ওই যে আমাদের কখন বাড়ে কখন কমে এত বেশি চিন্তা না করলেও চলবে। ইরিটেট এটা কমনলি পাওয়া যাচ্ছে, মেন্টাল লেভেলে পাওয়া গেছে, ঠিক আছে। এটা 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 মোটামুটি। আর ফিজিক্যাল লেভেলে যখন এই কোনো সমস্যা পাওয়া যায় সেটা কখন বাড়ে কখন কমে এটা আমরা একটু বেশি ভালো করে দেখবো। আর কম্পিউটার রেপার্টের সুবিধাটা হলো কি, আপনি ইরিটেট দিয়ে অন্যান্য সিমটমের সাথে যখন করবেন মানে ক্রস ম্যাচ করে নেবেন তখন অলরেডি ওষুধ সিলেকশন সহজ হবে। কিন্তু ওই কখন বাড়ে কখন কমে এই না মেন্টাল না লেভেলের। স্যার, কমা বাড়া না, ওখানে আরেকটা রুব্রিক আছে, ইরিটেশন হিট ডিউরিং। মানে যখন সে মানে অসুস্থতার সময় বলা যায়, হিট ডিউরিং মানে এটা মেন্টাল একটা সিমটম স্যার। তো ওটা যদি দেখা যায় যে ওই কি কি ডিউরিং বলছেন, কি ডিউরিং? হিট ডিউরিং, HEAT, হিট হ্যাঁ, ডিউরিং, হ্যাঁ, হিট ডিউরিং বুঝতে পারছি। এইটা এইটা যেহেতু নেওয়া ক্রনিক, আমি বলি আপনাকে, এটা যেহেতু ক্রনিক ডিজিজ তো হ্যাঁ, বিষয়টা হলো কি যে মেন্টাল লেভেলের ক্ষেত্রে না এই মানে সাবরুব্রিক গুলো নেওয়া একটু মানে ঝামেলাটা কেন, মানে রুগীরা যখন এই মানে মেন্টাল লেভেলে কোনো সিমটম দেয় তখন এই সাবরুব্রিক ধরে যখন আপনি ওষুধ সিলেকশন করেন ওষুধের তালিকাটা ছোট হয় এক। আর হলো যে মেন্টাল লেভেলের যে সিমটম গুলো বা যে রুব্রিক গুলো আমরা নিই, রুগী না এই জায়গাটা অস্পষ্ট ভাবে তথ্য দেয়। এই জন্য আমরা চাইবো যে ইরিটেশনের যে কথাটা বলা আছে যে ইরিটেট, এই কথাটা আছে, এটা যদি সুস্পষ্ট হয়, হ্যাঁ যে খুবই আসলে বিরক্তি প্রকাশ করে আমরা এইটাই নিই, আমরা মেইন রুব্রিক ধরেই কিন্তু ওষুধ পাবো। আর আপনি যেটা চাচ্ছেন এটা কম্পিউটার রেপার্টরি না হয়ে ম্যানুয়াল রেপার্টরির ক্ষেত্রে এটা এত কঠিন ভাবে খোঁজার দরকার আছে। কম্পিউটার রেপার্টরি সুবিধাটা হচ্ছে এত মানে এটা মানে একটু একটু মেইন রুব্রিক ধরে করলেও ওষুধটা পেতে অসুবিধা হয় না। বরং ওই সাবে গেলে পরে অনেক সময় ওষুধের তালিকা ছোট হয়ে যায়, তখন ওষুধ খুঁজে বের করতে অসুবিধা হয়। ঠিক আছে, মেন্টালের ক্ষেত্রে বড় অসুবিধাটা হলো যে মানে রুগী আসলে সুস্পষ্টতা তৈরি করতে পারে না। অন্যান্য জায়গায় সুস্পষ্টতা তৈরি করতে পারে, ফিজিক্যালটা ভালো বোঝে, কিন্তু মেন্টালটা আসলে একটু ঝামেলা হয়। এই জন্য এটা যে যা আছে থাক, ইরিটেড এটাই থাক। আচ্ছা, তাহলে আমরা উইলে পাইলাম, আন্ডারস্ট্যান্ডিং এ কোনো ঝামেলা আছে দেখেন তো? না স্যার স্যার, আরো কিছু রুব্রিক, আন্ডারস্ট্যান্ডিং এ এমন কোনো ঝামেলা এখন নাই, বা এরকম কিছু বলে নাই। আছে আছে আছে।
তাহলে আমি Understand ঝামেলা আছে। একটু কনফার্ম হয়ে দিই, আলোচনা চালান, আমি কনফার্ম হই। স্যার ইমোশনে আরো কিছু দুই একটা রুব্রিক আছে স্যার। বলেন কি আছে? তার ওই যে মাইন্ড অফেন্ডেড ইজিলি। মাইন্ড অফেন্ডেড ইজিলি, হ্যাঁ ঠিকই আছে। জি স্যার, আরেকটা আছে, যেহেতু তার মধ্যে সে প্রতিশোধ নিতে চায়, করতে গেলে বুঝার ক্ষেত্রে তার কোনো প্রতি সমস্যা হয়? প্রতিশোধ নিতে চায়, তার প্রতি একটা ঘৃণা থাকে তার মনের মধ্যে। এই ক্ষেত্রে মাইন্ড ইন্ডিগনেশন নেওয়া যেতে পারে। ও বলছে যে ওর ব্রেনটা অনেক স্লো, সহজে কিছু বুঝে না, তার মানে ঝামেলা আছে। ব্রেন স্লো, জি, আচ্ছা এটা আমাদের উইলে যাবে না আন্ডারস্ট্যান্ডিং যাবে না মেমোরিতে যাবে? এটা তো স্যার আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়ার কথা, ব্রেন স্লো, সহজে কিছু বুঝতে পারে না, ক্লিয়ার কথা তো। সহজে বুঝতে পারে না, বলেন আপনারা বলেন, অন্যরা বলেন। জি স্যার, সেটা আন্ডারস্ট্যান্ডিং এই স্যার। তাহলে রুব্রিক কি হবে এটা খুঁজে বের করেন, যে রুগী আসলে মানে সহজে বুঝতে পারে না, যাদের কাছে রেপার্টরি আছে বের করেন, খুঁজে বের করেন। হ্যাঁ স্যার কি মাইন্ড কোনটা? আন্ডারস্ট্যান্ডিং ডিফিকাল্ট। মানে খুব ওই আসলে বুঝতে পারে না, মানে সহজে বুঝতে পারে না। ও আচ্ছা। মাইন্ড আন্ডারস্ট্যান্ডিং এরকম আছে কিনা স্যার, ডিফিকাল্ট বা খুঁজে মাইন্ড বের করেন, কম্প্রিহেনশন আন্দাজে ডিফিকাল্ট? কথা বলা যাবে না, বই থেকে খুঁজে বের করেন। মাইন্ড আন্ডারস্ট্যান্ডিং ডিফিকাল্ট থাকতে পারে, বাট আমি এটা বলে দিব না। ওইটা পেজ নম্বর বের করে বলেন যে স্যার এটা এই ল্যাঙ্গুয়েজে আছে। যাদের কাছে কেন্টেপাটি আছে দেখেন ওই যে দেখেন সহজে বুঝতে পারে না, হ্যাঁ মেমোরির মধ্যেই যেহেতু সরি মেমোরি কই মাইন্ডের মধ্যে যেহেতু আছে। বের করেন। পেয়েছেন? স্যার ওইটা তো দেখতেছি না, অবশ্য আমি সিনথেসিসটা দেখতেছি স্যার। সিনথেসিস না, ইসে আছে। কেন স্যার ওই যে ইয়েতে খুঁজতে অনেক সময় লাগছে। ম্যানুয়ালটা আছে, কেন্ট কার কার কাছে আছে? না আমার কাছে ইয়েটা আছে, ওই যে কি বলে বাংলা যেটা। ডালনেস হতে পারে না স্যার, ডালনেস। ডালনেস হতে পারে কিনা, একটা রুব্রিক আছে কিনা সেটা আগে বের করেন, আন্দাজে কথা বললে হবে না তো। নরমাল নলবার ইংলিশ আর রেপার্টরি ইংলিশটা এক না। আপনি যে শব্দগুলো বলছেন আর ওইটা যদি থাকে আমাদের, সেটা খুঁজে বের করে বলেন যে এত বেজে এরকম ভাবে আছে, আন্দাজে বললে হবে না তো। হ্যাঁ কি লেখা আছে, কি লেখা আছে বলেন। চিন্তা অনুধাবন করতে কষ্টকর। হ্যাঁ কি অনুধাবন করতে কষ্টকর। হ্যাঁ, তো রুব্রিকটা কি দেওয়া, কি লেখা আছে? comprehension difficult. আচ্ছা কম্প্রিহেনশন ডিফিকাল্ট, ওকে। আচ্ছা তাহলে আমরা একটু 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 করে এন্ট্রি করতে থাকি। স্যার এখানে আরেকটা নেওয়া যেতে পারে নাকি, একটু বলবেন স্যার? হ্যাঁ বলেন। এটা হলো মাইন্ড কম্প্রিহেনশন নট আন্ডারস্ট্যান্ড ডাজ। এখন কম্প্রিহেনশনটা কতটা কাছাকাছি যায় দেখতে হবে স্যার। আন্ডারস্ট্যান্ড ডিফিকাল্ট ঠিক আছে, ওটা ওটা হবে, ঠিক আছে। আচ্ছা ওই জি স্যার,
স্যার আমি সফটওয়্যারে দেখেছিলাম, মাইন্ড আন্ডারস্ট্যান্ডিং ডিফিকাল্ট, একটা আছে ইজি, একটা আছে তার সাবরুব্রিক ডিফিকাল্ট। আচ্ছা, আমি আপনাদের একটু এখন আমি এখন একটু মানে সফটওয়্যার দিকে যাচ্ছি। হ্যাঁ, to avoid an infinity mirror, do not share your problem. স্যার কম্প্রিহেনশনটা চলে আসবে, অসুবিধা নাই। কারণ আন্ডারস্ট্যান্ডিং এর ইয়েতে লেখা আছে কম্প্রিহেনশন। তাই হ্যাঁ একটা কি হলো, এটা তো এরকম হওয়ার কথা না। স্যার, এইটা এটা স্কেপ করে যায় স্যার। এটা নেওয়ার ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। স্যার মানিক ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ওই রোগীর কি লবণ খাওয়ার কোনো ইয়ে আছে? কাঁচা লবণ বা লবণের প্রতি কোনো আসক্তি আছে? লবণের প্রতি আসক্তি তো আছে কিছুটা। আর গোসল কি শীতকালে রেগুলার করে বা না, সব? শীতকালে রেগুলার গোসল করে না। আচ্ছা, খাবারের মধ্যে তিতো রুটি এগুলা খাওয়ার ইয়ে আছে, রুটি বা তিতো? না, রুটি তিতা এগুলো তো ওই বললাম পছন্দ করে না। আর এই যে হ্যাঁ। খাবারের পছন্দ তো এটাই, ঝাল এবং মশলাদার স্পাইসি ফুড, জাঙ্ক আর ফুড।
রেগে গেলে কি অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে মারামারির মতো বা এরকম? মারামারির মতো হয় না, কারণ সে তো সবাই ছোট, সে মারবে কাকে? কিন্তু ওই যে খুব রেগে যায়, এটা ঠিক। চেহারা মানে খুব একটু রুদ্রমূর্তি ধারণ করে। দুধ না সে করে ভিতরে কষ্টটা রাখি। আচ্ছা, ওই এক জায়গায় একটু কারেকশন আছে। ওই যে জাহান্নামের ভয়ে যেটা ভিডিও কথা বলছিলাম, এটা আসলে 3-4 বছর না, ওটা 7-8 বছর বয়স হয়েছে। দেই মানে হ্যাঁ, তখন তো সে বুঝতে পারে, স্কুলে যাওয়া শুরু করছে। ওই সময় এই ভিডিওটা দেখেই সে মানে খুব কান্না করছিল, এবং নিজের খুব ওই যে মানে কি বলে, সেলফ ডিফেন্সের জন্য বলছে, আমার তো 7 বছর হয় নাই, তাহলে আমার তো এরকম ই হবে না, আযাব হবে না, এরকম মানে প্রচন্ড ভয় পাইছিল। এটা খুবই মানে ইন্ডিকেটিং ইয়ে। বড় বন্ধু কিন্তু ওইটা মনে হয় না এখন ধরা হবে, কারণ কি আপনার তার ইয়েটা এই যে প্রেজেন্ট যে কমপ্লেন, এটার সাথে ওটার ইয়েটা বোঝা যাচ্ছে না। এটা যদি প্রেজেন্ট যে কমপ্লেনের উপর ওষুধটা যদি আসে, হ্যাঁ, এটা হ্যাঁ। দেওয়ার পরে যদি দেখা যায় কোনো ইয়ে আসে, আর সেটার সাথে ওটার ওই না, আমি জিজ্ঞাসা করছিলাম যে এখনো তো ওই ভয়টা কাজ করে কিনা, তো হ্যাঁ মনে হইলে, যে তুমি মনে করাই দিচ্ছ, আমি কিন্তু ভয় পাচ্ছি। হ্যাঁ ওটা মনে হইলে ভয় পায়, কিন্তু মনে না হইলে সমস্যা করে। ঠিক আছে। আর হোমিওপ্যাথি ওষুধ আসলে খুব বেশি মানে খুব মানে বিগত সময়তে, গত 14 বছরে মনে করেন, ওই বিশেষ করে ওই জ্বর কাশি এগুলোর জন্যই ওষুধ দিছিলাম। সেটা সব বেশ হাতে কয়েকটা কমন ওষুধ, যেমন হলো আপনার ওই যে রাস্টক্স, তারপরে হচ্ছে নেট্রাম সালফ, ফেরামফস, তারপরে ওই যে পেট ব্যথার জন্য মানে 2-1 বার ম্যাকফোস দিছিলাম, আর মাঝে মাঝে নাক্স ভূমিকা। এই আর কি। তো সবচেয়ে বেশি ব্যবহার করা ছিল রাস্টক্স, নেট্রাম সালফ, ফেরামফস, এই 3টা ওষুধই বেশি ব্যবহার করা হয়েছে। আর আর্নিকাটা তো যেটা বললাম, যে প্রচন্ড মাথায় ব্যথা পাইছে পরে পরে, আর্নিকা দেওয়া হয়েছিল অনেকবারই। যতবারই ব্যথা পাইছে ততবারই আর্নিকা দেওয়া হয়েছিল। এই কয়টা ওষুধই মূলত ঘুরে ফিরে দিছিল। আচ্ছা, হ্যালো। গরম সহ্য করতে পারে না বললেন না? জি 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 স্যার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, কিন্তু একটা টেকনিক্যাল সমস্যা পড়ে গেলাম, এটা তো হওয়ার কথা না। সেটা হলো যে আমি যখন সফটওয়্যারের উইন্ডোটা করতেছি, তখন সে কমান্ড নিচ্ছে না। মানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে একটা উইন্ডো ওপেন করছি? উইন্ডো দেখা যাচ্ছে, কিন্তু কোনো লেখা নাই স্যার, ব্ল্যাঙ্ক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায় যখনই আমি কোনো কমান্ড দিতে যাচ্ছি, তখনই একটা ঝামেলা তৈরি করতেছে। সেটা হলো, পলাশদা বলতে পারবেন কেন এমন হচ্ছে? পলাশদা, আমি না, বলতে পারবো না। এটা স্যার তো আসলে উইন্ডো তো ওপেন আছে, কিন্তু কোনো লেখা আসতেছে না স্যার। মানে কোনো কমান্ড এখানে দেওয়াই যাচ্ছে না। আমি একটা কাজ করি। স্যার আচ্ছা, ওই অ্যান্টিভাইরাসটা একটু চেক করে নেবেন, না না অ্যান্টিভাইরাস। না না, অ্যান্টিভাইরাসের বিষয় না এখানে। আমি আহ, এটাকে নতুন করে একটু ওপেন করে দেখি যে কি অবস্থা তৈরি হচ্ছে। সেটা হতে পারে। এটা কমতে হওয়ার কথা না। একটা কাজ করতে যে এত ঝামেলা হলে পরে ভালো লাগে না। ইলেকট্রনিক ডিভাইস এমনই করে। হুম। দেখি আরেকবার ওপেন করে দেখি। শামসুদ্দা ভাই, আর কিছু জিজ্ঞাসা করবেন? আচ্ছা, এটা বলতে বলতে আমরা আরো কিছু নিই। আমাদের ফিজিক্যাল জেনারেলে কি কি সিমটম দিয়েছে? ফিজিক্যাল জেনারেলে তো স্যার ওই যে যেটা না, বললাম, আপনি না, আপনি না, আপনি না, আপনি না, অন্যরা। হ্যাঁ জি স্যার। ফিজিক্যাল জেনারেলে মানে ফিজিক্যাল জেনারেলে কি কি সিমটম আছে বলেন? ফিজিক্যাল জিরানে যে গরম সহ্য করতে পারে না, হ্যাঁ। গরমকাল বা গরম সহ্য করতে পারে না। হ্যাঁ, এটার এই রুব্রিক কি হবে? এটা হট অ্যাগ্রাভেশন হতে পারে, কিংবা টাইম দিয়ে ইয়ে হতে পারে, মানে গরমকাল। এটা 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 আমি, যারা কেন্দ্রে পার্টি আছে, হ্যাঁ জেনারেলিটি সাপ্লাই জানতো।
ঠিক আছে, গরম কাতর, এটা কি হবে? এটা বের করেন যাদের কাছে কেন্দ্রে পাটরি আছে। তো মানেই বুঝলাম না। দুটো উইন্ডো একসাথে ওপেন কাজ করতেছে না আর কি। আপনাদের আসলে অফলাইন ক্লাসটার কোনো পথ নাই দেখছি। অফলাইন ক্লাসের ব্যাপারে আসলে হোমির রেজিস্ট্রি একটু ঝামেলার মধ্যে আছে, মানে শাহিন স্যার সময় দিতে পারছে না তো। স্যার আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি একটা স্থান নির্ধারণ করতে পারি স্যার। না, স্থান তো সমস্যা না, স্থান হচ্ছে যে হোমির রেজিস্ট্রি ওখানে গিয়েও করা যাবে, কিন্তু চাচ্ছে কি যে এই আব্দুল মাহবুব স্যার চাচ্ছে যে মানে একটা অফলাইন ক্লাসে আপনাদের 2 ব্যাচ মিলে শাহিন স্যারের উপস্থিতিতে ক্লাস হবে, এটাই ও ঝামেলাটা হচ্ছে। আচ্ছা। মানে শাহিন স্যার সময় দিতে পারতেছে না তো। হ্যাঁ এই স্যার, জায়গায়- আমরা থার্ড বেস স্যার অনেকগুলো ক্লাস মিস করছি, মায়াদমের ক্লাসগুলো মিস করছি, হুম হুম। তারপরে রেপার্টরি ক্লাসগুলো মিস করছি। এখন এটা দেখাতে যে ঝামেলাটা হচ্ছে, এটা এই দুটো উইন্ডো মনে হচ্ছে যে কোনো কারণে মানে কনফ্লিক্ট হচ্ছে, এই জন্য ঝামেলাটা হয়েছে। এই যে যখনই আমি এখানে কমান্ড দিতে যাই দেখেন এখানে মানে আরো আসে না মানে স্যার আজকে তো আর সময় বেশি নাই, এমনি স্যার ওই যে পয়েন্ট নিয়ে আলোচনা করেন, পরে নেক্সট ডেতে স্যার এটাই করতে পারবো। এটা সরাসরি দেখাতে বলে ভালো হতো। কেনটা স্যার ওয়ার্ম অ্যাগ্রামেশন, অর ম্যাগ্রাভেশন, এটাই। আচ্ছা আরেকটা হতে পারে স্যার সিজনে যদি যায় তাহলে হলো সামার অ্যাগ্রামেশন। হ্যাঁ হতে পারে। আচ্ছা আপনাদের আমি যেটা বলি যে এই কেসটা আপনি এই ডাক্তার মানিক আপনি যেটা করবেন, এটাকে আপনি কি মানে কম্পিউটারে করতে পারেন তো, এটা টাইপ করতে পারেন? বাংলা টাইপের অপশনটা নাই স্যার, এটা আবার এই যে বাইরে থেকে করাই নিতে হবে। না, বাড়ি থেকে করার দরকার নেই, তাহলে আপনি হাতে একটু লিখে আমার আপনি লিখে মোটামুটি স্যার পড়ার যোগ্য, সমস্যা নাই, করতে আচ্ছা পারবো। এটা আপনি ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দেন, আমি টাইপ করে দেবো নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি ছবি তুলে আপনাদের জি, জি। একটা হোম ট্যাক্স দিয়ে দিই। আর এটা আসলে ঝামেলাটাকে একটু টেকনিক্যাল লাইনে কথা বলে দেখি এটা সলভ করতে পারি কিনা, ঠিক আছে? তো এটা হলো আপনাদের একটা কথা বলি যে আপনাদের একটা হোম ট্যাক্স দিব, সবাইকেই করতে হবে, মানে এটা আমি করতে পারি না অমুক তমুক এইসব কথা কাজ হবে না, ঠিক আছে? এই কেসটাকে টোটালি সুন্দর করে টাইপ করবেন, টাইপ করার পরে সবাই প্রিন্ট নেবেন, প্রিন্ট নেবার পরে যে কাজটা আমি বলে দিই যে কিভাবে করবেন, সেটা হলো মানসিক লেভেলে দেখবেন যে তার উইল, আন্ডারস্ট্যান্ডিং, মেমোরি, এই 3টা জায়গায় রুগী কি কি লক্ষণ সুস্পষ্ট ভাবে দিচ্ছে, কথা ভালো করে খেয়াল করেন। আপনার কাছে যদি মনে হয় যে না এটা কোনো মানে বোঝা যাচ্ছে না, সেই রুব্রিকটা মানে লেখারও দরকার নেই, নেওয়ারও দরকার নেই। যে লক্ষণগুলো সুস্পষ্ট ভাবে দিয়েছে ওই লক্ষণের বিপরীতে কোন রুব্রিকটা কেন্ট্রা পাটের কত পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠা নম্বর সহ রুব্রিকটা লিখবেন। এবার মাইন্ড চ্যাপ্টার গেল, এবার আছে ফিজিক্যাল জেনারেলে তার ঘাম, ঘুম, ক্ষুধা, পিপাসা, মলমূত্র, এই জায়গাগুলোতে রোগী কি কি সুস্পষ্ট লক্ষণ দিছে সেই সিমটম গুলো নিবেন, সেই সিমটম গুলো নিয়ে যে রুব্রিক গুলো আছে সেটা লিখবেন এবং কত পেজে আছে সেটা বের করবেন। ওকে, আর এরপরে দেখবেন যে রুগী প্রেজেন্ট যে মানে ফিজিক্যাল যে কমপ্লেইন নিয়ে আসছে সেই জায়গাটায় তার কি কি কথা বলা আছে, যদি মানে ভালো করে বুঝতে না পারেন তাহলে ওই ডাক্তার মানিকের সাথে ফোনে কথা বলে নিবেন। ওখানে মডালিটিসটা নেব স্যার। হ্যাঁ, এই জায়গায় যদি বুঝতে কোনো অসুবিধা হয় নিয়ে ওই জায়গায় আপনারা ভালো করে মানে রুব্রিক গুলো লিখবেন, ঠিক আছে? লিখে রাখবেন। এর পরের ক্লাসে আমি যদি মানে এইভাবে সরাসরি দেখাতে না পারি তাহলে অন্তত আপনাদের রুব্রিক গুলো নিয়ে ওষুধটা কিভাবে আছে আমি অন্তত মুখে বলে দিলেও দেওয়ার চেষ্টা করব। আর টেকনিক্যাল বিষয় তো আসলে এটা টেকনিক্যালি সলভ করার বিষয়, এটা তো আর মুখ দিয়ে বলে বোঝানোর কোনো বিষয় না। তো সামনের ক্লাসটা সবাইকে এন্ট্রি পাটরি দিয়ে এইভাবে একটা কেসটাকে সাজিয়ে ফেলবেন। যদি কেউ বলেন যে আমি বুঝি নাই, আমি ছিলাম না, আমি অমুক তমুক, এইসব কোনো কোনো কথায় কাজ হবে না, কারণ আপনাদের এইটার উপরে বেশ কিছু ক্লাস হয়েছে,
এখন এটা ফাইনালের দিকে আমাদের এখন যেতে হবে। আচ্ছা, এখন আপনাদের আমি একটু বলি যে হোমিওপ্যাথিক কিছু টার্মিনোলজি আছে মডালিটিস এর ক্ষেত্রে, না আমরা কিছু কমন কিছু ইংরেজি ব্যবহার করি। কে বলতে চান যে এই কমন ইংলিশ গুলো কি কি হয় বলেন তো? ওই যে অ্যাগ্রাভেশন অ্যামেলিয়েশন। অ্যাগ্রাভেশন অ্যামেলিয়েশন, রাইট, ঠিক আছে। অর্থাৎ আমরা সবসময় বৃদ্ধি বা হ্রাস অর্থে আমরা এই দুটো ব্যবহার করি। বৃদ্ধি হচ্ছে অ্যাগ্রাভেশন আর হ্রাস হচ্ছে অ্যামেলিয়েশন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোনো কিছু যদি পছন্দ অপছন্দ হয় সেই ক্ষেত্রে আমরা কমন ইংলিশ ব্যবহার করি কি কি বলেন তো? ডেজায়ার। ডিজায়ার এভারশন। ডিজায়ারটা কি? ডিজায়ারটা স্যার তার পছন্দ, সে চায়। আচ্ছা বলেন তো যে রোগী মাছ খেতে পছন্দ করে, তাহলে এটা কি হবে? ডেজায়ার। স্যার এটা স্টমাকে যাব এটা প্রথমে। স্যার ডিজায়ার হবে না লাইক হবে স্যার? স্টমাক। এটা তো লাইক হবে স্যার, ডিজায়ার তো না। এইটাই হচ্ছে পার্থক্য। রেপার্টরির কিছু ল্যাঙ্গুয়েজ আমাদের কমন ল্যাঙ্গুয়েজের সাথে মেলে না, ঠিক আছে। আচ্ছা, এইটা কে যেন বলতেছিলেন যে ডিজায়ার হবে স্টমাকে, বলেন তো কেন, কিভাবে এটা হবে বলেন। মানে এটা স্যার ডেজায়ার অ্যামেলিয়েশন এভাবেই হয়। ডেজায়ার বা ওই যে যেটা না তো না 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 Aversion. আরেকজন যেন কে বললেন, আরেকজন আছেন। নোমান বলছিল, নোমান। হ্যাঁ নোমান, হ্যাঁ বলেন। জি স্যার, এটা বলছিলাম স্যার, প্রথম এটা যে চ্যাপ্টারটা হবে স্যার, যে 37টি চ্যাপ্টার আছে, তখন আমরা কোন রুব্রিক আসলে কোন চ্যাপ্টারে গিয়ে খুঁজবো। তো এটা স্যার হবে স্টমাকে, কারণ খাবারের যে বিষয়টা তার চাই ইচ্ছা অনিচ্ছা সেটা স্টমাকে যেতে হয় স্যার। তো স্টমাকে গিয়ে সেখানে আছে স্যার ডিজায়ার, এরপরে ডিজায়ার পরে স্যার ফুড নিব। হ্যাঁ না, স্টমাকে গিয়ে ফুড আসবে, ফুডের Stomach, পরে তারপরে ডিজায়ার, ফুড, তারপরে এখানে ফুডের মধ্যে স্যার অনেক কিছু আছে। বা আচ্ছা, স্টমাক খুবই ডিজায়ার ভালো। মিট, ওকে ডিজায়ার ওকে মিট। ওকে 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 থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ এটা মানে ফিজিক্যাল জেনারেলের মধ্যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে স্টমাক। রোগী যদি কিছু খেতে চায় বা খেতে চায় না, তাহলে আমরা কিন্তু স্টমাক চ্যাপ্টার দিয়ে এটা বের করার চেষ্টা করব। অন্য যারা নতুন যারা শিখছেন তাদেরকে বলি, এখানে হচ্ছে যে যদি কিছু খেতে চায়, পছন্দ করে, সেটা হচ্ছে ডিজায়ার, ঠিক আছে। আর যদি কিছু অপছন্দ করে তাহলে হচ্ছে অ্যাভারশন। আচ্ছা, এবার বলেন তো যে রোগী খুব কৃপণ, এইটা কোন চ্যাপ্টারে যাবে এবং কি হতে পারে? স্যার mind- এটা মাইন্ডে স্যার, মাইন্ড এভারেজ। অ্যাভারেজ, মাইন্ড এভারেজ। আচ্ছা, আরেকটা আছে আপনাদের স্যার মাইন্ডে, আরেকটা আছে স্যার মাইন্ড ফিনান্স। মাইন্ডফুলনেস কি ক্যান্টারবরিতে আছে? জি স্যার। আচ্ছা, অবশ্য মানে আমি এটা জানি না, আপনার কাছে শুনলাম। এভারেজ মানে দিয়ে ক্যান জানি। হুম, ক্যান ঠিক আছে। রেপার্টরিতে স্যার একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার গুলো আমি একটু প্র্যাকটিস করতেছি, তো সফটওয়্যারে আছে ওইটা ক্যান্টের রেপার্টরির সফটওয়্যার। আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি বেশ অ্যাডভান্স হয়ে গেছেন, ভালো। আচ্ছা, বলেন তো রোগী বললো যে তার গা হাত পা ব্যথা করে, এটা আমরা কোথায় কোন কোন চ্যাপ্টারে পেতে পারি? স্যার physical এক্সট্রিমিটিস, general। স্যার এক্সট্রিমিটিসে যাব, তারপরে পেইনে যাব, তারপরে আচ্ছা। স্যার হ্যান্ড। না শুধু কি হাত পা স্যার বলছে না সারা শরীর? হাত পা বলছেন, এই জন্য ও এক্সট্রিমিটিস। আচ্ছা, এক্সট্রিমিটি। জি। আচ্ছা আচ্ছা, বলেন তো যে আহ রোগী মাংস খেতে পছন্দ করে, এটা কোন চ্যাপ্টারে যাব? তার স্টমাক, ডিজায়ার মিট। ডিজায়ার মিট। আচ্ছা বলেন তো যে রোগীর মানে মাথা ঘামায়, এটা কোন চ্যাপ্টারে পাবো? স্যার এটা হেডে যাব, Head, তারপরে head এ। পার্সপাইরেশনে যাব। হুম? কিংবা স্যার জেনারেলে আসবে না পার্সপিরেশন নেই স্যার? না এটা হেড পার্সপাইরেশন। আচ্ছা শোনেন, মাথা ঘামে তো হেঁটে যাবে। আচ্ছা সমস্যাটা হলো কি যে আপনি কি আপনাদের একটা কৌশল বলে দিই। আপনি দেখবেন যে রোগী আসলে সমস্যাটা কি বলতেছে, এখানে কি বলতেছে, মাথা সমস্যা বলছে না ঘামের সমস্যা বলছে, সমস্যাটা কি? রোগী বলতেছে মাথা ঘামে, এখানে সমস্যাটা কি বলেন তো? সমস্যাটা স্যার গাম, পার্সপাইরেশন। ঘাম। তাহলে আমরা যে রোগীর সমস্যা যা, আমরা চ্যাপ্টারে গিয়ে সেই 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 চ্যাপ্টারে যাব। বুঝা গেছে? হ্যাঁ জি 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 স্যার, স্যার। সমস্ত শরীর যদি স্যার গামে, তখন আলাদা একটা চ্যাপ্টার আছে যে পার্সপাইরেশন।
আর যদি কোনো অঙ্গগামে তাহলে অঙ্গ যাইতে হবে, তারপরে হচ্ছে পার্সপিরেশন। না 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 নোমান, আপনি এটা ভুল বুঝছেন। বিষয়টা হলো যে রুগী আসলে সমস্যাটা কি বলতেছে, রুগী বলতেছে আমার ঘাম, তাহলে পার্সপিরেশনে যাবেন, পার্সপিরেশনে যে আপনি হেডে হেডে খুঁজবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, রুগী বলতেছে যে খাবার তিতা লাগে, তাই তো? এখন এটা কোথায় পাবেন বলেন তো? স্যার মাউথ ইয়েতে যাব স্যার, মাউথ টেস্ট বিটার। আচ্ছা, এটা মাউথ টেস্ট বিটার কারণটা কি? আপনি অন্য চ্যাপ্টারে গেলেন না কেন? স্যার এটা স্বাদটা স্যার তার এই মুখে জিভে। স্পেসিফিক স্যার। স্পেসিফিক, অর্থাৎ সমস্যা যেখানে রুব্রিক সেখানে, নাকি? জি আচ্ছা স্যার। আচ্ছা, রোগী বলতেছে যে ভালো ঘুম হয় না, এটা কোন চ্যাপ্টারে পাবো? স্যার স্লিপ। এই এই আপনারা দুইজনই ভালো উত্তর দিচ্ছেন, আর বাকিরা কি মানে একেবারেই মানে স্যার কোনো আমরা তো রেপার্টরি কেউ করি নাই, ওনারা দুইজনই শুধু এক্সপার্ট আছে না না আমাদের না না, মধ্যে। এই দুইজন নিয়ে তো আসলে আমাদের ক্লাস না। বাকিরা কি রেপার্টরি কিনেছেন কিনা সেটা বলেন তো। না স্যার, সবাই কিনছি স্যার। কিনছেন? কিন্তু জি, প্র্যাকটিস স্যার। করি না তো স্যার। হ্যাঁ, করতে পারি না। সামনে বই আছে স্যার, সমস্যা নাই। না, কোন বই জায়গায় থাকলে তো একটা কমন সেন্সেও কিন্তু চিন্তা করা যায় এটা কি হতে পারে। না আচ্ছা স্যার, এদের গুলা স্যার অনেকগুলা, মানে 90% দিয়ে বুঝতে পারছি। আচ্ছা, সব সময় একটা জিনিস বলে দিই, রেপার্টরিটা না আপনাকে কিন্তু কেউ মানে যত ভালো টিচার বলে মনে করেন যে আমি তো সায়েন্সের ছাত্র, সায়েন্সের যদি ক্লাস নেয় তাও কিন্তু আপনাকে খুব বেশি আগায় দিতে পারবে না। কারণ হলো যে আমরা মনে করেন যে সায়েন্সের যারা 20 জন ছাত্র ছিলাম, তো সেখান থেকে তো আমি আপনাদের টিচার হিসেবে নিয়োগ পেয়েছি। আরো তো 19 জন মানুষ ছিল, 18 জন ছিল, তারা তো এখানে দায়িত্বটা পায়নি, তাই না? নিশ্চয়ই আমাকে এই পারফরমেন্সটা দেখাতে হয়েছে। এই পারফরমেন্সটা দেখানোর জন্য কিন্তু সায়েন্সের ক্লাস করছে, তাহলে তো ধারণা হওয়ার কথা ছিল যে 20 জনই টিচার হবে বা 20 জনই ভালো পারফর্ম করবে। জিনিসটা কিন্তু তা তো হয়নি, বাস্তবে হয়নি। কেন? কারণটা হলো যে সায়েন্সের একটা পথ দেখিয়েছেন, সেই পথে আমি হেঁটেছি বা আমি সেই পথে কষ্ট করেছি, আমি কিন্তু একটা পর্যায়ে আসতে পেরেছি। তা আপনাদের ক্ষেত্রেও একই কথা বলি যে আপনাদের কিন্তু আমরা একটা পথ বলতে পারি যে এই পথেটা হাঁটলে আপনার জন্য পারফেক্টলি আপনি ঠিকঠাক মতো যেতে পারবেন বা আপনি ওই পথের মানে গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন। কিন্তু এই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনাকে পথ বলে দিলাম, কিন্তু আপনি হাঁটতেছেন, আপনি দাঁড়ায় আছেন, তাহলে ওই গন্তব্যে কি আসলে যেতে পারবেন কিনা? পথ ঠিক আছে, কিন্তু আপনি হাঁটা শুরু করেননি, তাহলে কি গন্তব্যে পৌঁছাতে পারবেন? এটা কি সম্ভব? এই জন্য রেপার্টরির বিষয়টা আমি আমি যে ক্লাসগুলো নিয়েছি তার বেশ কিছু ক্লাস তো ভিডিও আকারে আছে। তো আপনাদের কিন্তু এগুলো শুনতে হবে এবং রেপার্টরি বাংলা ইংলিশ যেটাই হলো, আমরা তো পথটা বলে দিয়েছি যে এই পথে হাঁটতে হবে। সুতরাং আপনাকে কিন্তু বারবার এটা পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, আপনি দেখবেন খুব সহজ করে বলি যে আমাদের রেপার্টরি বোঝার বিষয়টা হলো যে রুগী যে সমস্যাটার কথা বলছে আমি সেই চ্যাপ্টারটায় ১ম এ যাব। ১। তারপরে হলো যে সেটার আ ইংলিশ তো আসলে সব জানা থাকে না। আমি ১ম এ একটু এক নজরে বই পড়ার মতো পড়বো। ডিকশনারি যেভাবে সাজানো আছে A to Z ওইভাবে ১ম এ আমি একটু এক নজরে পড়ে নিব। পড়ে নেওয়ার পরে তারপরে রেপার্টরি যে স্পেসিফিকেশনটা আছে সেটা হচ্ছে যে আমরা ১ম এ দেখছি যে স্পেসিফিকেশনটা কারো মনে আছে? কেউ বলতে পারবেন? ১ম ২ টা ভাগ, তারপরে কন্ডিশন অমুক-তমুক দিয়ে আরো যে ভাগগুলো আছে। কেউ একদম রপ্ত করা আছে? বলতে পারবেন কেউ? এনিবডি? এই পলাশচন্দ্র মজুমদার, স্যার প্রশ্নটা বুঝি নাই স্যার। এই কেন্ট রেপার্টরি যে রুব্রিক রে যে অ্যারেঞ্জমেন্টটা যেটা আছে, এটা কিভাবে আছে বলেন? আপনার কাছে তো আহমদ হোসেন স্যার ভারতী এটা স্যারের প্রথমে বইটা আছে। মেইন রুব্রিক, তারপরে সাব রুব্রিক, তারপরে সাবের সাব, এইভাবে স্যার। রুব্রিকের স্যার অ্যারেঞ্জটা কিভাবে থাকে বলেন? জি স্যার, একটা আছে স্যার অ্যালফাবেটিক অ্যারেঞ্জমেন্ট আছে স্যার একটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে স্যার এই আরেকটা হচ্ছে যে এই টাইম পলাশ কুমার অনুযায়ী, আপনি হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ওকে, হ্যাঁ বলেন। যেমন মর্নিং, হ্যাঁ ফরনুন, নুন, আফটারনুন, ইভিনিং এরকম সাজানো আছে স্যার। না, আরেকটু গুছিয়ে বলতে হবে। আচ্ছা, ১ম এ কি থাকবে? পুরা চ্যাপ্টার বা অঙ্গভিত্তিক এটা তো থাকবে নাকি? তারপরে কি থাকবে বলেছিলাম, মনে আছে? তারপর সাইট মনে হয় স্যার। স্যার প্রথমে হলো ও যে তারপর টাইম।
না না, যেই- সাইড টাইমের আগে আরো আগে প্রথমে ভাগ ভাগ অন্যভাবে বলেছিলাম, মনে নাই এখন? প্রথমে ওই অর্গানটা থাকবে স্যার। হ্যাঁ, অর্গান অর্গান তারপরে ওর অর্গানের মধ্যে নির্দিষ্ট যেটা মানে সাব Condition. অর্গান বলতে পারি Condition. হ্যাঁ নাকি, হ্যাঁ হ্যাঁ, সাব অর্গান, ঠিক আছে। ওইটা আচ্ছা, ওইটা okay, আসবে স্যার। আচ্ছা, তারপরে তারপরে আসবে হলো টাইমসটা স্যার। অর্গানের মানে প্রধান অঙ্গের যে ইগুলো কন্ডিশন Time মানে না, তাহলে সাইড সাইড আসবে। সাইডের পরে টাইম। সাইড আর টাইম। হ্যাঁ, তারপরে তারপরে ওই যে কন্ডিশন, হ্যাঁ, তারপরে হচ্ছে এক্সটেনশন। তারপর এক্সটেনশন। আচ্ছা, বলেন তো যে রুগী বলতেছে যে তার মাথা ব্যথা সকালবেলা বৃদ্ধি পায়, এটা এটা কোথায় কিভাবে পাবো? স্যার এটা প্রথম স্যার হেডে যাব, তারপরে হুম। পেইনে যাব, হুম, এরপরে যেটা মডালিটিস আছে তার এগ্রাভেশন অনুযায়ী যে সকালবেলা মর্নিং। টাইম। এটা কি মডালিটিস না কন্ডিশনে দেবে, কোনটা দেবে বলেন তো? কন্ডিশনে স্যার। হেডে গিয়ে পেনে যাব, পেনে গিয়ে হ্যাঁ। ইয়ে অ্যাগ্রাভেশনে মানে কখন হয় ওটা টাইমটা মেনশন করবে যে টাইমটা তো স্যার মডালিটিতে যাবে, আর পেইন তো ওটা তো আছে পেইনে। মর্নিং অ্যাগ্রাভেশন, তাই তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, রুগী বলেন তো রুগী বললো যে তার মাথা ব্যথা আহ কপাল থেকে চোখের দিকে যায়, এটা এটা কি সেবা বলেন তো? এটা স্যার হেড পেইন, তারপরে হবে স্যার এক্সটেনশন, এক্সটেন্ডেড টু এক্সটেন্ডেড টু ফরহেড। ফরহেড, ঠিক আছে, বা ফরহেড টু ইসে দিল আই নাকি, যে অক্সিজেন। কপাল থেকে চোখে যায়, যাই হোক। স্যার এটা কি পাওয়াই যাবে? মানে এরকম তো সবসময় পাওয়া যায় না। আচ্ছা, এইটা একটা ভালো প্রশ্ন করছেন যে যে পাওয়া যে যায় না, এখন তাহলে অবস্থাটা কি? মানে রুগী বলতেছে বাট আসলে রেপার্টরিতে এটা পাওয়া যাচ্ছে না, তাই না? এটা একটা জি। জটিল সমস্যা না? জি। আসলে কোন রেপার্টরিতে কিন্তু আপনি রুগী যেভাবে বলছে বাস্তবে ওই রকম রুব্রিক আপনি সবগুলো পাবেন না, এটাই স্বাভাবিক, জি। ঠিক আছে? তখন আসলে মানে এইটা কি ব্যবস্থাটা কি? ব্যবস্থাটা হলো যে আমরা কম্পিউটারে যারা ব্যবহার করি তাদের জন্য একটা সুবিধা হলো যে মনে করেন যে রুগী মাথা ব্যথার কথা তো বলছে, এটা তো ঠিক আছে, জি। কিন্তু স্পেসিফিকেশন করে দিচ্ছে যে তার মাথা ব্যথাটা কপাল থেকে চোখের দিকে যায়, এটা সে আরো স্পেসিফিকেশন করে দিচ্ছে, কিন্তু তার মাথা ব্যথাটার কথা তো রুগী বলছে। এখন আমরা যদি দেখি যে আসলে এই কপাল থেকে চোখের দিকে যাচ্ছে বা মানে মাথার তালু থেকে মানে কপালের দিকে যাচ্ছে, এইটা যদি আমরা না পাই তাহলে আমরা ওই যে প্রধান রুব্রিক যেটা আছে হেড পেইন ওইটাকেই নেব, কারণ ওর মধ্যে তো ওই সাব রুব্রিকটা আছে। অর্থাৎ এই মানে এই মাথার তালু থেকে কপালের দিকে যে যাচ্ছে এখানে যে ওষুধটা, ওই ওষুধটা তো মাথা ব্যথার মধ্যেও আছে। হ্যাঁ, তার মানে এখানে স্যার আমরা মাথা ব্যথাটা নেব, কিন্তু আমরা চোখ ব্যথা বা কপাল ব্যথা নেব না। হ্যাঁ, কপাল ব্যথা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের একটা সুবিধা, কিন্তু যদি না পাই তাহলে জি। মাথা ব্যথাই আমরা হেড পেইনটাই নিব। সুবিধাটা হলো যে কম্পিউটারে তো সমস্যা নেই, সে তো 1000 ওষুধের মধ্যে তো খুঁজে বের করতে পারবে যখন আমরা 5টা রুব্রিক ঠিকঠাক মতো দিতে পারবো, ঠিক আছে? জি। এটা হচ্ছে কম্পিউটারের সুবিধা। স্যার আমাদের সময় তো শেষ হয়ে গেছে স্যার, আর বেশি সময় নেই, 9 আচ্ছা, মিনিট বেশি চলতেছে। না ওই অন্য ক্লাসটা তো 10টায় শুরু হয়, তাই না? সুতরাং আমরা চাইলে একটু বাড়ায় নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সময় স্যার রেপার্টরিতে প্র্যাকটিক্যাল ভাবে দেখানো দরকার স্যার, স্ক্রিন শেয়ার করে স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ারের মানে টেকনোলজিক্যাল যে সমস্যাটা এটা আমি তো আসলে মানে বুঝতে পারতেছি, আমি দেখি কোনোভাবে একটা সমাধানে আসতে পারি কিনা। কারণ ঠিক আছে। এখানে দুজন ছাড়া কম্পিউটার রেপার্টরি কেউ করে না স্যার, আমরা তো না স্যার, আমাদের এই কোন জায়গা থেকে ক্লাস কোন হবে জায়গায় যাবো স্যার? 45-এ। হ্যাঁ কি? ওদের ক্লাস হয়েছে পরেরটা আচ্ছা 45-এ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন ছেড়ে দিই। তা আপনারা যে কাজটা করবেন এই রেপার্টরি ধরে আপনাদের প্রত্যেকে এটা পারতেই হবে। যদি বলেন আমি যার নাম বলবো তাকেই বলতে হবে যে এটা এত পৃষ্ঠা, এইটা এইভাবে, হ্যাঁ। আর ওই একটা কাজ করেন, এই পলাশ, আপনি যেটা করবেন সেটা হলো এই আহমদ হোসেন ফারুকী স্যারের ওই যে আপনি যেটা নিয়ে বলছিলেন না যে এটা মানে কিসে টাইপ করা আছে বুঝতে পারছি না, ওখানে 3টা সেটে পেজ আছে না, ওই যে সাইড টাইম কন্ডিশনে একটা পেজ আছে, এটা পেজ নম্বরের কথা, আমার কাছে তো বইটা আমি আনি নাই, ঢাকায় আনছিলাম একবার, পরে ব্যাগ বড় হয়ে যাওয়ার জন্য এবার বাসায় যাওয়ার সময় রেখে আসছি। এই ফারুকের ছেলে বইটা ধরে, অথবা আমি যে ভিডিও যে ক্লাসটা এগুলো নিয়েছি সেটাও শুনতে পারেন,
অথবা ফারুকের ছেলে বইয়ে একটা পেজ একটা জায়গায় আছে যে সাইড টাইম কন্ডিশনের একটা পেজ আছে, ছক করে দেওয়া আছে। ওই ছকের ওই অংশটাকে ছবি তুলে আপনি পোস্ট দিয়ে দিবেন আমাদের এই গ্রুপে। ঠিক আছে? তো আপনাদেরকে সবাইকে মানে ধন্যবাদ জানাচ্ছি এবং মনোযোগ দিয়ে ক্লাস করেছেন, খুব স্যার ভালো লাগলো। আমার একটা মিনিট সময় দিবেন। ওই যে হ্যাঁ, বলেন। উইলের ব্যাপারটা স্যার, এটা স্যার কিভাবে ইনফরমেশনটা কালেক্ট করবো স্যার? স্যার এখানে এখানে আমি ওনার কোশ্চেনে আমি একটু অ্যাড করি, সেটা হ্যাঁ, স্যার হ্যাঁ, বলেন। উইল, আন্ডারস্ট্যান্ডিং আর মেমোরি, এইটা আমরা মোটামুটি জানছি, কিন্তু প্রত্যেকটা জিনিস কোনটার মধ্যে যাবে একেবারে ওভাবে আসে না। যেমন ইরিটেবিলিটি, এটা কোনটার মধ্যে যাবে আর কেন যাবে একটু আরেকটু আলোচনা করলে ভালো হয় স্যার। আচ্ছা, এটা এখন আলোচনা করলে আপনাদের না স্যার, আমি ওই বিষয়ে বলি নাই স্যার। আমি রোগীর যখন মানে কেস টেকিং করবো তখন উইলের ব্যাপারটা কিভাবে কালেক্ট করবো, এটা একটু মানে জাস্ট একটু ধরাই দেন স্যার, ভুলে গেছি। আচ্ছা, এটা মনে করেন যে রুগী মরে যেতে চায় বা এখানে মনে করেন যে রুগী বলে যে আমার আমার মরে যাওয়ার ইচ্ছে, এটাও তো একটা উইলের একটা জায়গা, তাই জি না? স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, তখন মনে আপনি পড়ছে। দেখবেন যে সুইসাইডাল ডিসপোজিশন। জি স্যার, জি স্যার, বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম হবে। আচ্ছা, এটা হলো কি এই শামসুদ্দা আপনি যেটা বলছেন, আমরা জি। যখন কেস নিয়ে কথা বলবো আর মানে এই রুব্রিক যখন সিলেকশন করব হ্যাঁ। তখন ধরে ধরে বলে আপনাদের মনোযোগটা ভালো কাজ করবে, কারণ এই ধরনের কথা আচ্ছা। না আমি আগে পরে অনেকবার বলেছি, কিন্তু আসলে আমার মনে হচ্ছে যে সবাই মাথায় নিতে পারে নাই। আমরা এখন কেস হ্যাঁ। নিব, রুব্রিক নিব, এন্ট্রি দিব, বুঝাইতে পারছি? হ্যাঁ আর স্যার। আপনারা যারা ঢাকায় আছেন তারা এসে ওই যে হোমিওলজিস্টের অফিসে এসে আপনারা এই সফটওয়্যার গুলো ইনস্টল করে নিয়েন। ঠিক আছে? তখন আমি ক্লাস করব, তখন আপনাদের জন্য সুবিধা হবে। প্রত্যেকেই এই কাজটা করে নেন, সফটওয়্যারটা ইনস্টল করে নেন। ওকে? আচ্ছা স্যার, এখানে সবার উদ্দেশ্যে বলি, আচ্ছা স্যার, মাহফুজ স্যার আমাদের ইমেল অ্যাড্রেসটা চাইছিলেন সফটওয়্যার দেওয়ার জন্য, কিন্তু তারপরে কি কেউ পাইছেন সফটওয়্যার? না পাই না, নাই আমরা ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে মানে সেন্ড করছি, বাট কোনো এখনো পাইনি। আচ্ছা, এখানে আমি আপনাদের ব্যক্তিগতভাবে যে পরামর্শটা দিব, এই ইমেল থেকে নিয়ে যেভাবে ইনস্টল করে নিতে এটা আপনাদের জন্য কঠিন হবে, এটা আপনারা পারবেন না। আপনারা পারবেন না কেন? ওই যে ওটা ডাউনলোড করার পরে যে ডাউনলোড ফেইল অমুক তমুক, কারণ অনেক বড় 12 না 14 জিবি জন্য এটার মেমোরি। ঠিক আছে? যারা ঢাকা শহরে আছেন তারা একটা কাজ করেন, তারা মানে সরাসরি এসে পেন ড্রাইভে নিয়ে নেন। আর ঢাকার বাইরে যারা আছেন তারা পেন ড্রাইভ পাঠায় দেন। হ্যাঁ? কুরিয়ারে পাঠায় দেন। সে কুরিয়ারের মাধ্যমে নেন। এটা ভালো হবে। না হলে ওই ডাউনলোড করে আমি একবার ট্রাই করেছিলাম। জি আসলে স্যার, আমি বুঝছি স্যার। এটা ইনস্টল করে না, ইমিডিয়েটলি ইনস্টল করে। এই যে কেউ যদি ১ সপ্তাহ পিছায় যান পরে কিন্তু ধরতে পারবেন না। কারণ আমি পিছনে গিয়ে তো আবার আলোচনা করব না। তো ওকে স্যার, সবাইকে হ্যাঁ? এই সফটওয়্যারটার নাম কি, কোনটার কথা বলতেছেন এটা স্যার? আপনার সফটওয়্যারের নাম জানার দরকার না। হোমপ্যাথ ক্লাসিক, এটা হলো আমাদের হোমিও ডাইজেস্টের আমরা ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা, হোমপ্যাথ জি ক্লাসিক। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তো যেহেতু ৪৫ বাজতে গেছে আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে মানে ৮:৩০ মানে ৮:৩০ ঠিক আছে? এই যে আমরা ১০ মিনিট বসে থাকি অনেক কথা শুরুতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ক্লাসের টাইম শেষ। আমাকে মেসেজ দিয়েছে, আমি এখন বের হয়ে যেতে যাচ্ছি। ওকে? ঠিক আছে? জি স্যার, খোদা হাফেজ। খোদা হাফেজ। ওকে। জি।